সন্ত্রাসীদের গুলিতে ৯ জন নিহতের প্রতিবাদে খাগড়াছড়িতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকা হরতাল প্রত্যাহার, থমথমে পরিবেশ। রাজধানীর প্রগতি সরণিতে দুর্ঘটনায় ছাত্র নিহতের ঘটনায় মামলা, সুপ্রভাত বাসের রুট পারমিট বাতিল। বাগেরহাটের চিতলমারীতে ৬ শতাধিক গৃহহীন পরিবারকে আশ্রয় দান, প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পে আনন্দিত সদস্যরা। এবং সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ভারত মুখোমুখি আজ নেপালের রঙ্গপালা স্টেডিয়ামে। ম্যাচ শুরু বিকেল ৩:১৫টায়। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি শারমিন ইফাত। বিস্তারিত সংবাদ। দুদিনেই সন্ত্রাসী হামলায় ৯ জন নিহত হওয়ার ঘটনায় রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে থমথমে অবস্থা বিরাজ করছে। তবে খাগড়াছড়িতে ছাত্র পরিষদের ডাকা সকাল সন্ধ্যা হরতাল প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর আগে বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গা হত্যার প্রতিবাদে হরতাল ডাকা হয়েছিল। এছাড়া এ ঘটনায় গঠন করা হয়েছে ৭ সদস্যের তদন্ত কমিটি। অন্যদিকে অপরাধীদের ধরতে চিরুনি অভিযানে নেমেছে সেনাবাহিনী। দর্শক, রাঙ্গামাটিতে আছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল, সেখান থেকে আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত হচ্ছেন তিনি। সোহেল, এই মুহূর্তে রাঙ্গামাটি সহ পার্বত্য এলাকার পরিবেশ কেমন দেখছেন আপনি? জানেন যে গত সোমবার রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় নির্বাচন শেষে ফেরার পথে দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে 7 জন নিহত হয়েছেন এবং গতকাল নিহত হয়েছে বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গা। নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাঘাইছড়ি উপজেলায় 7 জনের দাফন সম্পন্ন হয়েছে। বর্তমানে বাঘাইছড়ি উপজেলা এবং বিলাইছড়ি উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। এখানে বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হত্যার প্রতিবাদে কিছুক্ষণ পরে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়াও এই হত্যাকাণ্ডের প্রতিবাদে খাগড়াছড়ি জেলায় হরতালের ডাক দিয়েছিল, কিন্তু সকালেই সেই হরতাল প্রত্যাহার করে নিয়েছে। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ রাঙ্গামাটি থেকে জানাচ্ছিলেন ইয়াসিন রানা সোহেল। সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আবরার আহমেদ নিহত হওয়ার ঘটনায় গুলশান থানায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে মামলা করেছেন নিহত আবরারের চাচা। রাজধানীর নর্দায় প্রগতি সরণি সড়কে বাস চাপায় নিহত হয় সে। এ ঘটনায় আজ রাস্তায় নেমে বিক্ষোভ করছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ফার্মগেট এলাকায় রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
রোববার থেকে শুরু হয়েছে ৬ দিন ব্যাপী ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পরিচালনায় অভিযান চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত। এই মুহূর্তে রাজধানী ফার্মগেটে আছেন সহকর্মী আরাফাতুর রহমান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আরাফাত, ঢাকা মহানগরীর জনসাধারণকে আইন মেনে চলতে কি কি পদক্ষেপ নিয়েছে ট্রাফিক বিভাগ? ট্রাফিক সপ্তাহের আসলে আজকে চলছে, তৃতীয় দিনের সপ্তাহ চলছে। আমি যদি একটু ডান পাশে এই বিআরটিসির গাড়িটি আপনাকে দেখাতে চাই, যে আসলে এই বিআরটিসির গাড়িটিতে থাকার কথা হচ্ছে দরজা বন্ধ থাকার কথা, যত্রতত্র যাত্রী ওঠানামার কথা না, বিআরটিসির গাড়িতে দরজা বন্ধ থাকার কথা। এইটি মানা হচ্ছে কিনা এই বিচার দর্শক অথবা সংশ্লিষ্ট ট্রাফিক কর্মকর্তাদের কাছেই দেয়া থাকলো। আর ট্রাফিক সপ্তাহ যেই ট্রাফিক সপ্তাহ যে আইন কানুন মানার কথা, অর্থাৎ যত্রতত্র রাস্তা পারাপার হওয়া বা মাইকিংয়ের যে কথাগুলো বলা হচ্ছে, ফুট ওভারব্রিজ ব্যবহার করার কথা বলা হচ্ছে, সেই কথাগুলো কি মানা হচ্ছে কিনা সেই বিষয়টাও আপনারা দেখতে পাচ্ছেন। যে এই যে বিআরটিসির আরেকটি বাস যাচ্ছে, সেই বাসের দরজা খোলা, সেই যেই অ্যাসিস্ট্যান্ট বা অন্যান্য কর্মকর্তারা যারা আছেন তারা রাস্তায় দরজায় দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে সেই যাত্রী ওঠানামা করছেন। এবং আপনারা জানেন যে প্রধানমন্ত্রী দপ্তরের একটি নির্দেশনা রয়েছে যে সবগুলো দরজা গাড়ির, আরেকটি গাড়ি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, যে দরজা বন্ধ করার কথা রয়েছে, যে দরজা বন্ধ থাকবে প্রত্যেকটি গাড়ি, চলন্ত গাড়িতে দরজা বন্ধ থাকবার কথা রয়েছে। সেই নির্দেশনা আসলে কেউ মানছেন না। এই হচ্ছে সরকারি প্রতিষ্ঠান বিআরটিসির কথা। আর বেসরকারি প্রতিষ্ঠানগুলো যারা বাস চলে তাদের কি অবস্থা সেটা আমরা পরবর্তীতে আপনাদের জানাতে পারবো। এছাড়া একটি দৃশ্যমান অগ্রগতি দেখা যায়, যেটি হচ্ছে মোটরসাইকেল আরোহীরা তারা শতভাগ হেলমেট ব্যবহার করছে দেখে আমরা দেখতে পেয়েছি, এবং যারা দ্বিতীয় যাত্রী বহন করছেন মোটরসাইকেলে তারাও হেলমেট ব্যবহার করছে আমরা দেখতে পেয়েছি। এছাড়া লাইসেন্সবিহীন যাত্রী, যারা গণপরিবহনের লাইসেন্সবিহীন যাত্রী, গণপরিবহনের যারা বাস ড্রাইভার যারা আছেন তাদেরকে লাইসেন্স দেখার বিষয়ে ট্রাফিক পুলিশের যে তৎপরতা, সেই তৎপরতা আমরা একটু স্তীমিত দেখেছি। আর এটা ছাড়া ফুট ওভারব্রিজ ব্যবহারে যে নগরবাসীর আগের মতোই যে একটি অস্বস্তি রয়েছে, যে ফুট ওভারব্রিজ দেখলেই তারা বিভিন্ন রকমের অজুহাত দেখিয়ে ফুট ওভারব্রিজ না ব্যবহার করা একটা প্রবণতা, সেটাও আমরা দেখতে পেয়েছি। আর এটা এই মোটামুটি আপনি জানেন যে গতকালকের একটি সড়ক দুর্ঘটনার কারণে রাজধানীর পরিস্থিতি একটুটা গুমোট রয়েছে। সে কিছু খবরও আমরা পাচ্ছি সকাল থেকে। তো সেই পর্ব আগামী সংবাদ বুলেটিনগুলোতে সেই বিষয়ে আমরা খবর জানানোর চেষ্টা করব। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ট্রাফিক সপ্তাহে অপ্রতুলতার হলেও ট্রাফিক পুলিশ চেষ্টা করে যাচ্ছেন যে নগরীর ট্রাফিক ব্যবস্থার মোটামুটি শৃঙ্খলা আনার জন্য। দর্শক, রাজধানীর ফার্মগেট থেকে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহের খবর জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি চলছে, এমনটি জানিয়েছেন ওবায়দুল কাদেরের সঙ্গে সিঙ্গাপুরে অবস্থানরত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক আবু নাসর রিজভী। বুধবার সিঙ্গাপুর সময় সকাল 10টায় বাইপাস সার্জারির জন্য ওবায়দুল কাদেরকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি করছেন চিকিৎসক ফিলিপ কোহের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন সেবাস্টিয়ান কুমার সামি। সেতুমন্ত্রীর পরিবার দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। চলতি অর্থ বছরে জিডিপি ধরা হয়েছে 8.13%, যা গেল অর্থ বছরে ছিল 7.86%। আর মাথাপিছু আয় হবে 1,909 মার্কিন ডলার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর দেওয়া প্রথম 8 মাসের তথ্য বিশ্লেষণ করে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসির বৈঠকে সব জানানো হয়। বৈঠকে 1,65,000 কোটি টাকা সংশোধন করে চলতি অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অনুমোদন দেওয়া হয়। মারুফ রেজা রিপোর্ট। 4,64,573 কোটি টাকার বাজেট নিয়ে 2018-19 অর্থ বছরের যাত্রা শুরু করে সরকার, যার মধ্যে চলতি অর্থ বছরের শুরুতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির 446টি প্রকল্পের 1,73,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল।
এনইসি চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এডিবি থেকে ৮,০০০ কোটি টাকা বরাদ্দ ছাঁটাই করে সংশোধিত এডিপির আকার ১,৬৫,০০০ কোটি টাকার অনুমোদন দেয় এনইসি। সেই সঙ্গে চলতি বছরে জিডিপির পাশাপাশি মাথাপিছু আয়ের হিসেবও তুলে ধরেন অর্থমন্ত্রী। এই বছরে আমাদের জিডিপিতে প্রবৃদ্ধি অর্জন হচ্ছে 8.13%, যেটা গত বছর ছিল 7.86%। মাথাপিছু আয় $1,909, 1751 থেকে আমাদের মাথাপিছু আয় পার ক্যাপিটা ইনকাম আমরা যেটা বলি এটা $1,909। বৈঠকে কৃষি জমি জলাধার ঠিক রেখে উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া, প্রতিটি জেলা উপজেলাকে মাস্টার প্ল্যান ও কাজে গতি আনা সহ বেশ কিছু নির্দেশনা দেন সরকার প্রধান। প্রত্যেক জেলা উপজেলা ভিত্তিক যেন মাস্টার প্ল্যান থাকে, যেমন এলজিডি আছে, এলজিডি শুড হ্যাভ প্রত্যেকটা উপজেলার তার সার্বিক একটা পরিকল্পনা বই তার হাতে। তিনি বলেছেন যে এটা যেন একটা সার্বিক আপ টু ডেট প্রকল্প ম্যাপ থাকে। শিল্প কারখানাকে খাত অনুযায়ী আলাদা করে ভিন্ন ভিন্ন জায়গায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলেও জানান পরিকল্পনা মন্ত্রী। তালিকা তৈরি করে ওই ম্যাপের সঙ্গে যেন মিলিয়ে দেয়। মারফরেজা, আরটিভি, ঢাকা। বাগেরহাটের চিতলমারীতে অসহায় মানুষদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প জমি আছে ঘর নাই এর আওতায় 6 শতাধিক গৃহহীন পরিবারকে ঘর করে দেওয়া হয়েছে। মাথা গোঁজার ঠাঁই পেয়ে আনন্দিত সব পরিবারের সদস্যরা। লাখ টাকা ব্যয়ে আধা পাকা ঘরের সাথে দেওয়া হয়েছে একটি ল্যাট্রিনও। বাগেরহাট প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। প্রধানমন্ত্রীর জমি আছে ঘর নাই প্রকল্পটি আশীর্বাদ হয়ে এসেছে বাগেরহাটের চিলমারী উপজেলার বর্ণী গ্রামের হতদরিদ্রদের জন্য। উপজেলার 7টি ইউনিয়নে এই প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে 99টি ঘর নির্মাণ করে হস্তান্তর করা হয়েছে। জীবন সায়ান্নে এসে একটু নিশ্চিন্তে মাথা গোজার ঠাঁই পেয়ে দারুণ খুশি এই মানুষগুলো। প্রধানমন্ত্রী ঘর দিয়েছে, আমাকে ছেলে মেয়ে নিয়ে ভালো ঘরের ভিতর বসত করতেছি। সামর্থ্য নাই বিধায় সরকার একটা ঘর দিয়েছে, ঠিক আছে, এখন ছেলে মেয়ে নিয়ে সে জায়গায় থাকি। আমি নাই, আমার দুটো মেয়ে নিয়ে খাই, একটা মেয়ে বিয়ে দিছি, প্রধানমন্ত্রী ঘর দিয়েছে, সেই ঘরে বসবাস করতেছে। বাংলাদেশের একটু ঘর ছিল, দাঁড়াবার পরিবেশ ছিল না, তারপর সরকার আমাকে এই ঘরটা দিয়েছে। অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে পেরে খুশি স্থানীয় প্রতিনিধিরাও। শেখ হাসিনা যে বাংলাদেশের যে ছিন্নমূল পরিবারের জন্য যে পুনর্বাসনের ব্যবস্থা করেছেন, সেই কর্মসূচির আওতায় আমার চরবনি ইউনিয়নে 38 জনকে পুনর্বাসিত করার সুযোগ হয়েছে। এই জন্য আমাদের সেই মাননীয় প্রধানমন্ত্রীকে তারা তাদের মনের থেকেই আশীর্বাদ এবং দোয়া জানাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকারের নির্দেশ যথাযথভাবে মেনে ঘরগুলো তৈরি করা হচ্ছে। তৃণমূল পর্যায়ে আমরা যাদেরকে বাছাই করলাম এবং পরবর্তীতে যাদেরকে ঘর দেওয়া হলো, তারা ঘর পেয়ে খুবই খুশি। তারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য প্রাণ ভরে দোয়া করছেন। অনেকে ঘর পেয়ে আনন্দে কেঁদেও দিয়েছেন যে আমরা কখনো ভাবিনি যে 1 লাখ টাকার এত সুন্দর একটা ঘর আমরা পাবো। দ্বিতীয় পর্যায়ে আরো 505টি ঘর নির্মাণ কাজও শেষ পর্যায়ে রয়েছে জানায় উপজেলা প্রশাসন। মাসুদ মুস্তাহিদ, আরটিভি। জাতীয় নির্বাচনে অর্থের বিনিময়ে মনোনয়ন দিয়ে রাজনীতি থেকে ছিটকে পড়েছে বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। মঙ্গলবার দুপুরে রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতির আইভি রহমান মিলনায়তনে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিএনপির কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, দলটির অবস্থা মুসলিম লীগের চেয়েও করুণ হবে। যে মহান ব্যক্তিটি বিদেশ থেকে আমার এক ভাই আলাউদ্দিন নাসিম আমাকে কলেজে বিএসসি পড়ি 2014 সাল নির্বাচন করলো না, আবার এই নির্বাচনে অর্থের বিনিময়ে মনোনয়ন দিয়ে আজকে তারা রাজনীতি থেকে ছিটকে পড়েছে। এই কিছুক্ষণ আগেও দেখলাম এই এক্সপেল করতেছে, কেউ পদত্যাগ করতেছে। কঠিন একটা অবস্থা। কেন এই অবস্থা ওরাই সৃষ্টি করেছে? বিএনপি এই দেশের মানুষের বিরোধী একটি দল, সেই দলের থাকা থেকে আর দেশের জন্য কল্যাণ কোনো কাজ করা যাবে না বিধায়ী এই দল থেকে অনেকেই পদত্যাগ করে চলে যাচ্ছেন। আওয়ামী লীগ কখনো কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভিড়ানোর জন্য চাপ সৃষ্টি করবে এই ধরনের নীতিতে বিশ্বাসী নয়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী 1 এপ্রিল ধার্য করেছেন পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার 9 নম্বর বিশেষ আদালত। এ সময় আদালতে হাজির ছিলেন বেগম জিয়া। 4 বছর ধরে অভিযোগ গঠনের শুনানি চললেও অব্যাহতি চেয়ে আবেদন না করায় তাঁর আইনজীবীদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন বেগম জিয়া। অত্যন্ত অসুস্থ এবং তার চিকিৎসা হচ্ছে। উনি তো বলেছেন যে পিজিতে তার কোনো চিকিৎসা হয় না, তাকে আমরা বেসরকারি হাসপাতালে দেওয়ার কথা বলেছি, 260 হাসপাতালে দেওয়ার কথা বলেছি, সেটা এখন পর্যন্ত সরকার কোনো ব্যবস্থা নেয় না। ক্লেমন্ট খেলার সংবাদ। সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। নেপালের রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:15টায়। গেল সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে ও ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে গোলশূন্য ড্র করলেও শিরোপা লড়াইয়ে 3-1 ব্যবধানে হারে লাল সবুজের জার্সিধারীরা। এবারে সৌদি আরবের জেদ্দা, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি পাঠানো তথ্য ছবিতে প্রবাসের সংবাদ জানাচ্ছেন ইমরুল হাসান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভা করেছে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনসুলেট। এ সময় জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। দিনের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কনসাল জেনারেল FM বোরহানুদ্দিন। এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাণী পাঠ করা হয়। বক্তব্য শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বঙ্গবন্ধু জন্মদিন শিশুর জীবন করো রঙিন স্লোগানে সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনে পালিত হলো জাতির জনকের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। আলোচনায় অংশ নেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল, কামাল হোসেন, নজরুল জমাদ্দার সহ অনেকেই। এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাণী পাঠ করেন যথাক্রমে ইকোনমিক মিনিস্টার সুপ্রিয় কুমার কুণ্ড, কাউন্সিলর তৌফিক ইসলাম শাতিল, দেবব্রত চক্রবর্তী এবং মোহাম্মদ এমদাদুল ইসলাম। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাষ্ট্রদূত M শামীম আহসান। বাংলাদেশ আওয়ামী লীগ সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংগঠনের সভাপতি বাবু রাখাল কুমার গোপ CIP সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক GM জাগিরদার, নাসির উদ্দিন কাউসার ও মোর্শেদুল কাদের মুন্না যৌথ সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান, ডক্টর AK-M রফিক আহমেদ, মাহমুদ সালাউদ্দিন চৌধুরী সহ অনেকে। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সন্ত্রাসী হামলায় নিহত জহিরুল ইসলাম হাওলাদারের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ আওয়ামী লীগ দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় কমিটি। সভাপতি ফরিদ আহমেদের সভাপতিত্বে এবং আতিকুর রহমান ডালিমের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুক্তার মাতবর, নাসরুল্লাহ নাসরু, সিদ্দিকুর রহমান, সোহেল খান, বদির রহমান বাদল, আলমগীর হোসেন সহ অনেকে। এ সময় জহিরুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা রিয়াজউদ্দিন। ইমরুল হাসান, RTV। বাংলাদেশের দর্শকদের মন জয় করে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত চলচ্চিত্র যদি একদিন মুক্তি পেতে যাচ্ছে কানাডায়। 22 মার্চ থেকে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে টরন্টো সিনেপ্লেক্স, এগলিংটন টাউন সেন্টার, মিসিসাগার সিনেপ্লেক্স, কোর্টনি পার্ক ড্রাইভে, অটোয়ার সিনেপ্লেক্স, কসিয়া ব্যাংক থিয়েটার, গ্লোস্টারে, ভ্যানকুভারের সিনেপ্লেক্স, স্ট্রবেরি হিলসারে, ক্যালগেরি সিনেপ্লেক্স সানরিস স্পেকট্রামে, এডমন্টনে সিনেপ্লেক্স সিনেমা সিটি মুভিজ 12-এ, উইনিপেগে সিনেপ্লেক্স সিনেমা সিটি নর্থ গেইটে আর সাসকাটুনে সিনেপ্লেক্স 35108 স্ট্রিটে। এর মধ্যে অটো আর সাসকাটুনে প্রথমবারের মতো কোন সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশি সিনেমা। শেষ করছি সকালের সংবাদ, তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরো একবার। সন্ত্রাসীদের গুলিতে 9 জন নিহতের প্রতিবাদে খাগড়াছড়িতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকা হরতাল প্রত্যাহার, থমথমে পরিবেশ। রাজধানীর প্রগতি সরণিতে দুর্ঘটনায় ছাত্র নিহতের ঘটনায় মামলা, সুপ্রভাত বাসের রুট পারমিট বাতিল।
বাগেরহাটে চিতলমারীতে 6 শতাধিক গৃহহীন পরিবারকে আশ্রয় দান প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পে আনন্দিত সদস্যরা। এবং সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ভারত মুখোমুখি আজ নেপালের রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 3:15টায়। সকালের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 414141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।